নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমি কথা বলবো পেনি স্টক নিয়ে। পেনি স্টক নিয়ে কেন কথা বলবো সেটা প্রথমে বলে দিই। পেনি শেয়ার মানে আমি যেটুকুনি বুঝি সেটা হচ্ছে যার কোনো ফান্ডামেন্টাল ঠিকঠাক নেই, তো মানে কি বলবো, থার্ড ক্লাস তার ম্যানেজমেন্ট হচ্ছে, কোনো প্রফিটের তো কোনো গল্পই নেই, প্রত্যেক কোয়ার্টার কোয়ার্টার বছরের পর বছর শুধু লস আর লস। তারপরে মাঝে মাঝে অপারেটরদের দ্বারা সেটা অনেক উপরে চলে যাওয়া, আবার সেটা ডাম্প করে নিচে ফেলে দেওয়া, সেগুলো রিটেল ইনভেস্টার সেখানে ফেসে যাওয়া। এক কথায় আমি এগুলোকে পেনি স্টক হিসেবে বলে থাকি। কিন্তু আমার অনেক দর্শক বন্ধুরা আছে যারা নতুন একদম শেয়ার মার্কেটে, তারা পেনি শেয়ার বলতে বোঝে ওই 5-10 টাকার শেয়ার, 20 টাকার শেয়ার, সেগুলো যে আমি এইরকমই 20 টাকার থেকে কম দাম, কিন্তু ফান্ডামেন্টালটা খুবই স্ট্রং, তার ম্যানেজমেন্টও মোটামুটি ঠিকঠাক। আগামী দিনে এই স্টকগুলো ভালো রিটার্ন দিতে পারে এবং নিজেকে মাল্টিব্যাগার স্টক হিসেবে প্রমাণ করতে পারে বলে আমার মনে হয়। কারণ এই স্টকগুলোর যে ম্যানেজমেন্ট আছে, যে ফান্ডামেন্টাল আছে, কারণ তার যে কোয়ার্টার অন কোয়ার্টার রেজাল্ট, বছরের পর বছর তার ব্যবসা, এগুলো সবকিছুই আমার ভালো লেগেছে। ঠিক আছে, তো আমার মনে হয়েছে পার্সোনালি যে এই স্টকগুলো আগামী দিনের ভবিষ্যতে ভালো জায়গায় গেলেও যেতে পারে। আমি যে স্টকগুলো নিয়ে কথা বলবো সেগুলো কিন্তু ওই 20 টাকারও নিচে দাম, এবং প্রত্যেকটা স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপ কোম্পানি। এবং এইসব স্টকগুলোতে ইনভেস্ট করা মানে হাই রিস্ক নেওয়ার তার ক্যাপাসিটি থাকতে হবে। যদি তার মধ্যে সেই দম বা সাহস না থাকে, মানে 30%, 40% ক্র্যাশ দেখার মতো যদি ক্ষমতা না থাকে, তাহলে আমি বলবো এইসব স্টকগুলোতে তার ইনভেস্ট করা উচিত না। কারণ এইসব স্টকগুলো, ঠিক আছে, অর্ডার পায়, সেই অর্ডারের মানে জোরে কিন্তু অনেকটা উপরে উঠে যায়, আবার দীর্ঘদিন যখন অর্ডার পাবে না, আবার আস্তে আস্তে প্রফিট বুক হতে হতে নিচের দিকে নামতে থাকে। সব ব্যাপারগুলো কিন্তু এই স্টকগুলোর মধ্যে দেখা যায়। দ্বিতীয়ত, আমি কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন নয়, যে স্টকগুলো নিয়ে আমি কথা বলবো টোটাল 5টা পছন্দের আমার স্টক নিয়ে আমি কথা বলবো, এবং প্রত্যেকটা স্টক কিন্তু কোনো একটা পার্টিকুলার সেক্টর থেকে বিলং করে না, প্রত্যেকটা স্টক আলাদা আলাদা সেক্টর থেকে কিন্তু বিলং করে। 5টা স্টক 5টা সেক্টর থেকে বিলং করে। ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। এই রকমই স্টক মার্কেটের ইন্টারেস্টিং যে ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই পেনি স্টকের আমার পছন্দের প্রথম যে স্টক সেটা হচ্ছে রাজনন্দিনী মেটাল। এই রাজনন্দিনী মেটাল কি কাজ করে আমি ছোট করে সেটা বলে দিই। এই রাজনন্দিনী মেটাল কপারের রড এবং কপারের ওয়্যার তৈরি করে, এবং রাজনন্দিনী মেটালের যে ক্লায়েন্ট লিস্ট, সেখানে ক্লায়েন্ট লিস্টের মধ্যে কিন্তু কেইআই ইন্ডাস্ট্রিজ কিন্তু অলরেডি আছে। ঠিক আছে, একটা বড় কোম্পানি কিন্তু এই রাজনন্দিনী মেটালের থেকে কিন্তু তার প্রোডাক্ট পারচেস করে। রাজনন্দিনী মেটাল নিয়ে আজকে কেন বলছি, কারণ দেখো, কপারের একটা বিশাল বড় চাহিদা মার্কেটে আছে। আগামী দিনে সোলার সেক্টর হোক, ডিফেন্স সেক্টর হোক, বা সেমিকন্ডাক্টর সেক্টর হোক, বা যে কোনো ইলেকট্রিক ভেহিকেল সেক্টর হোক, সব জায়গাতে কিন্তু কপারের চাহিদা বাড়ে। কপার হচ্ছে বিদ্যুৎ পরিবহনের সব থেকে একটা ভালো একটা মেটাল। ঠিক আছে, তো কপারের চাহিদা আগামী দিনে আরো বাড়বে। তো যত কপারের চাহিদা বাড়বে, তো এই কোম্পানির ব্যবসাও তত আগামী দিনে গ্রো করবে। কোম্পানিটি খুবই ছোট এবং মাইক্রো ক্যাপ একটা কোম্পানি, মাত্র 376 কোটি টাকার একটা মার্কেট ক্যাপালা কোম্পানি। কোম্পানির কারেন্ট প্রাইস চলছে বন্ধুরা 13 টাকা 6 পয়সা। কারেন্ট পি চলছে মোটামুটি ঠিকঠাক আছে 24। আর কোম্পানি যে আরওই আছে, সেই আরওই হচ্ছে 31%। মার্কেট ক্যাপটা দেখো বন্ধুরা কত ছোট, আগামী দিনের বাড়ার স্কোপ কিন্তু অনেক বড়। মাইক্রো ক্যাপ থেকে স্মল ক্যাপে যাবে, স্মল ক্যাপ থেকে মিড ক্যাপে যাবে, মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপে যাবে। ঠিক আছে, তো এরকম স্টেপ বাই স্টেপ কিন্তু এই কোম্পানিগুলো উঠবে। এই কোম্পানিগুলিতে যদি ইনভেস্টমেন্ট করে রাখা যেতে পারে, ইন ফিউচার একটা ভালো রিটার্ন পেলেও পাওয়া যেতে পারে। ঠিক আছে, আর দেখো, শেয়ার মার্কেট তো একটা অনিশ্চয়তার জায়গা, আমরা জাস্ট একটা প্রেডিকশন করতে পারি, বাট একদম ভবিষ্যৎ তো বলে দিতে পারি না। কোম্পানি যদি ব্যবসার দিকে দেখি, ডিসেম্বরে এই কোম্পানি সেল করেছিল 297 কোটি টাকা, এবং মার্চে তার সেল বেড়েছিল 315 কোটি টাকা। প্রফিট যদি দেখি, ডিসেম্বর কোয়ার্টারে কোম্পানির প্রফিট ছিল 3.86 করোড়, আর মার্চে বন্ধুরা অনেকটাই কমে গেছিল, মাত্র 29 লক্ষ টাকা। ঠিক আছে, মানে সেল বাড়লো, প্রফিটটা তার কোয়ার্টারলি কমে গিয়েছিল লাস্ট কোয়ার্টারে। এখনো এই জুন কোয়ার্টারের রেজাল্ট আউট হয়নি। সারা বছরের ব্যবসা যদি দেখি, 2023 সালে সারা বছরে ব্যবসা করেছিল, মানে সেল করেছিল 1029 কোটি টাকা, আর 2024-এ সেটা বেড়ে দাঁড়ায় 1212 কোটি টাকা। প্রফিট কি হয়েছিল, প্রফিট সারা বছরে 2023-এ হয়েছিল 14 কোটি টাকা, আর 2024-এ সারা বছর প্রফিট বেড়ে দাঁড়ায় 15 কোটি টাকা। মানে এখানে কিন্তু বছরে একটা গ্রোথ আছে, কোয়ার্টারলি একটু খারাপ হলেও বছরে কিন্তু একটা গ্রোথ রেখেছে। প্রমোটার হোল্ডিং আছে বন্ধুরা 51.68%, আর বাকিটা পাবলিকের হাতে আছে। এখানে এফআইআই এবং ডিআইআই এর কোনো হোল্ডিং নেই।
কোনো ইনস্টিটিউশনাল ইনভেস্টর কিন্তু এখানে নেই, কারণ এইসব ছোট ছোট রিস্কি কোম্পানিগুলোতে কিন্তু ইনস্টিটিউশনাল যে ইনভেস্টররা থাকে তারা কিন্তু দূরে থাকে, ঠিক আছে। পাবলিকের হোল্ডিং আছে 48.32%। এরপর চলে যাব আমার পছন্দের 2 নম্বর স্টক ফার্মা সেক্টর থেকে সিনকম ফর্মুলেশন। এই সিনকম ফর্মুলেশন কি কাজ করে? কোম্পানি ম্যানুফ্যাকচারিং এবং মার্কেটিং করে বিভিন্ন রকম ট্যাবলেট, তারপরে হচ্ছে সিরাপ, তারপরে হচ্ছে ক্যাপসুল, লিকুইড, ওরাল লিকুইড, তারপর ড্রাই সিরাপ, বিভিন্ন রকম আর কি প্রোডাক্ট সে বানায় এবং সেল করে। মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড 15টা কান্ট্রিতেও তার বিজনেস আছে এবং 500+ তার কিন্তু প্রোডাক্ট আছে সব বিভিন্ন রকম ট্যাবলেট ক্যাপসুল মিলিয়ে, ঠিক আছে। কোম্পানিটাও একটা স্মল ক্যাপ কোম্পানি, মাত্র 1438 কোটি টাকার একটা কোম্পানি। কারেন্ট প্রাইস চলছে বন্ধুরা মাত্র 15 টাকা, ঠিক আছে। আর কারেন্ট পি একটু ওভার ভ্যালুড হয়ে আছে 60, পি 60 আছে, ওভার ভ্যালুড আছে, ঠিক আছে। আরওই বন্ধুরা 8.72%, মানে আরওই কিন্তু খুব একটা যে বেশি তা কিন্তু নয়। রিটার্ন অফ ইকুইটি 8.72%। বাট এর যে সেলের রিপোর্ট, কোয়ার্টারলি সেল প্রফিট বা সারা বছরে সেল প্রফিট, সেই দিকে যদি নজর রাখি সেটা কিন্তু ভালো। সেটা হচ্ছে ডিসেম্বর কোয়ার্টারে কোম্পানি সেল করেছিল 63.34 করোড়, আর মার্চে সেটা বেড়ে দাঁড়ায় 73.27 করোড়। আচ্ছা, প্রফিট কত হয়েছিল বন্ধুরা? 6.42 করোড় হচ্ছে ডিসেম্বর কোয়ার্টারে, আর 6.75 করোড় হয়েছিল মার্চ কোয়ার্টারে, মানে সামান্য একটু প্রফিট বেড়েছিল। 2023 সালে সারা বছরে কোম্পানির সেল হয়েছিল 222 কোটি টাকার, আর 2024 সালে সেটা বেড়ে দাঁড়ায় 258 কোটি টাকা। আচ্ছা, প্রফিট বন্ধুরা 2023 সালে সারা বছরের প্রফিট হয়েছিল 20 কোটি টাকা, আর 2024 সালে প্রফিট হয়েছিল 24 কোটি টাকা। মানে এখানে কোয়ার্টারলিও বাড়িয়েছে, এখনো জুন কোয়ার্টারের রেজাল্ট আউট হয়নি, আর বছরেও কিন্তু তার ব্যবসা এবং প্রফিট দুটোই বেড়েছে। প্রোমোটার হোল্ডিং আছে বন্ধুরা 50.57%। এফআইআই দের সামান্যতম একটু স্টেক আছে, সেটা হচ্ছে 0.08%। আর পাবলিকের কাছে আছে বন্ধুরা বাকিটা 49.35%। তো এই কোম্পানিটাও মোটামুটি ফান্ডামেন্টালি ভালো, ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারো। এরপর চলে আসবো কনজিউমার আইটেম যে সেক্টর আছে সেই সেক্টরে। কোম্পানির নাম হচ্ছে এমকে প্রোটিনস। এমকে প্রোটিনস কি কাজ করে? এমকে প্রোটিনস ট্রেডিং এবং ম্যানুফ্যাকচারিং করে বিভিন্ন রকম এডিবল অয়েল। এডিবল অয়েল কি কাজে লাগে আমরা সকলেই জানি, বিভিন্ন রকম ভাজাভুজির কাজে লাগে এডিবল অয়েল। তো এই এডিবল অয়েলের ম্যানুফ্যাকচারিং, মার্কেটিং এবং সেটার প্রোডাকশন করে এই কোম্পানি। এই এমকে প্রোটিনসও খুব ছোট্ট একটা কোম্পানি, মাইক্রোক্যাপ কোম্পানি, মাত্র 413 কোটি টাকার একটা কোম্পানি। কারেন্ট প্রাইস চলছে বন্ধুরা পার শেয়ার 11 টাকা করে, আর পি হচ্ছে 36, এবং রিটার্ন অফ ইকুইটি ভালো 20%। এবার চলে যাবো ফাইন্যান্সিয়াল রিপোর্টের দিকে। ডিসেম্বর কোয়ার্টারে কোম্পানি সেল হয়েছিল 68.86 করোড়, আর মার্চে 86.87 করোড়, ঠিক আছে। প্রফিট কত হয়েছিল? 2.48 করোড় হচ্ছে প্রফিট হয়েছিল ডিসেম্বর কোয়ার্টারে, আর মার্চ কোয়ার্টারে প্রফিট হয়েছিল 5.83 করোড়। 2023 সালে সারা বছরে ব্যবসা করেছিল 315 কোটি টাকা, এবং 2024 সালে সেটা 246 কোটি টাকা। মানে ব্যবসার যে সেল সেটা কিন্তু একটু কমেছিল, মানে লাস্ট ইয়ারের তুলনায় 2024-এ, এবং প্রফিট কিন্তু বন্ধুরা কমেনি। প্রফিট 2023 সালেও 11 কোটি টাকা ছিল, 2024 সালেও 11 কোটি টাকা প্রফিট কিন্তু সে বহাল রাখতে পেরেছে। সেল কমলেও তার প্রফিটটা কিন্তু ডিক্রিজ হয়নি। আচ্ছা, এই কোম্পানির প্রোমোটার হোল্ডিং আছে বন্ধুরা 74.83%। ম্যাক্সিমাম হোল্ডিংটাই প্রোমোটারদের হাতে, ঠিক আছে। এফআইআই দের স্টেক আছে 0.02%, এবং পাবলিকের কাছে আছে বন্ধুরা 25.16%। তো এটাও তোমরা চাইলে অ্যাড করে রাখতে পারো। আচ্ছা, আমার পছন্দের 4 নম্বর যে স্টক সেটা হচ্ছে সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং। সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং কি কাজ করে? ঠিক আছে, এটা একটা ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে বিলং করে। এই কোম্পানিটি বিভিন্ন রকম কোম্পানির টাওয়ার ইনস্টলেশন, ঠিক আছে, যে স্ট্রাকচার ইনস্টলেশন এবং যে রিনিউয়াল এনার্জির যে স্ট্রাকচার সেগুলো ইনস্টলেশন, রেলের ইলেকট্রিফিকেশন, ঠিক আছে, তারপরে হচ্ছে লাইন, এসবের কিন্তু বিভিন্ন রকম কাজ করে থাকে। এবং বড় বড় ক্লায়েন্ট কিন্তু তার লিস্টে আছে, যেমন হচ্ছে আদানি আছে, রিলায়েন্স জিও আছে, এয়ারটেল আছে, ইন্ডিয়ান রেলওয়েও কিন্তু এই সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং এর ক্লায়েন্ট। মার্কেট ক্যাপিটাল বন্ধুরা এটাও একটা স্মল ক্যাপ কোম্পানি। ক্যাপিটাল বন্ধুরা মাত্র 2990 কোটি টাকা, এটাও একটা স্মল ক্যাপ কোম্পানি। কারেন্ট প্রাইস চলছে 17.6, কারেন্ট প্রাইস চলছে 17 টাকা, এবং কারেন্ট পি একটু ওভার ভ্যালুড হয়ে আছে 56, ঠিক আছে। আরও এই রিটার্ন অফ ইকুইটি 12.4%। ডিসেম্বর কোয়ার্টারে সেল করেছিল 304 কোটি টাকা, মার্চ কোয়ার্টারে সেল হয়েছিল 367 কোটি টাকা, মানে সেলে গ্রোথ আছে। প্রফিট ডিসেম্বর কোয়ার্টারে 17 কোটি টাকা ছিল, মার্চ কোয়ার্টারেও 17 কোটি টাকা ছিল। প্রফিট কিন্তু মানে বাড়েনি, ইনক্রিজ হয়নি, একই রকম প্রফিট আছে।
আচ্ছা, 2023-এ সারা বছরে ব্যবসা করেছিল 1005 কোটি টাকা এবং 2024-এ সারা বছরে ব্যবসা করেছিল 1208 কোটি টাকা। প্রফিট 40 করোড় হচ্ছে তার 2023-এ প্রফিট হয়েছিল, আর 53 করোড় হচ্ছে তার 2024-এ প্রফিট হয়েছিল। প্রোমোটার স্টেক আছে বন্ধুরা 58.7%, এফআইআই স্টেক আছে 6.27% এবং পাবলিকের কাছে আছে বন্ধুরা 34.95%। এই কোম্পানিটা আমার কাছেও ফান্ডামেন্টালি ভালো লেগেছে, তার ক্লায়েন্ট লিস্টও খুব মজবুত আছে এবং তার যে অর্ডার বুক আছে সেটাও খুব মজবুত আছে। তো তোমরা চাইলে এই কোম্পানিটিকেও তোমাদের ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারো। এরপর চলে আসবো আমার পছন্দের 5 নম্বর যে স্টক, সেটা হচ্ছে রিনিউয়াল এনার্জি সেক্টর থেকে বিলং করে। কোম্পানির নাম হচ্ছে ওরিয়েন্ট গ্রিন। এই ওরিয়েন্ট গ্রিনও একটা কিন্তু খুবই স্মল ক্যাপ কোম্পানি। ওরিয়েন্ট গ্রিন কি কাজ করে? ওরিয়েন্ট গ্রিন উইন্ড এনার্জি প্রডিউস করে এবং সেটার মেনটেনেন্স এবং সেটা থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তার ডিস্ট্রিবিউশন এবং তার মেনটেনেন্স, সার্ভিসিং সবকিছু কিন্তু ওরিয়েন্ট গ্রিন নিজেই করে। উইন্ড এনার্জি এবং রিনিউয়াল সেক্টরের সাথে যুক্ত ওরিয়েন্ট গ্রিন। আগামী দিনে ভারত সরকারের যে রিনিউয়াল সেক্টরের প্রতি যে ফোকাসের জন্য এই কোম্পানিটাও আগামী দিনে ভালো বেনিফিটেড হবে, সেটা আমার মনে হয়। ঠিক আছে, এই কোম্পানিটাও একটা ছোট মার্কেট ক্যাপওয়ালা কোম্পানি। মার্কেট ক্যাপ 1995 কোটি টাকা মাত্র। আচ্ছা, কারেন্ট প্রাইস চলছে বন্ধুরা মাত্র 20 টাকা, আর পিই চলছে অনেকটাই ওভার ভ্যালুড স্টক হয়ে আছে 68। রিটার্ন অফ ইকুইটি খুব একটা ভালো নয়, 4.44%। এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টের দিকে যদি দেখি, ডিসেম্বর কোয়ার্টারে সেল করেছিল 34 কোটি টাকা এবং মার্চ কোয়ার্টারে সেল করেছিল 36 কোটি টাকা। বন্ধুরা বন্ধুরা, প্রফিটের দিকে যদি দেখি কোয়ার্টারলি, তাহলে কিন্তু কোম্পানি কিন্তু প্রফিট কিন্তু আর্ন করতে পারেনি লাস্ট দুটো কোয়ার্টারে। ঠিক আছে, প্রফিট ডিসেম্বর কোয়ার্টারে হয়েছিল -21 কোটি টাকা এবং মার্চে সেটা আরো বেড়ে যায় -25 কোটি টাকা। এবার তোমাদের মনে হতেই পারে যে এরকম একটা নেগেটিভ একটা কোম্পানিকে কেন আমি বলছি। সে বিষয়ে দেখো, কিছু কোয়ার্টার হয়তো খারাপ হতে পারে। সারা বছরের বিজনেস হিসেবে যদি দেখি, বছরের পর বছরে কি কোম্পানি খারাপ করছে, তাহলে আমি বলবো দূরে থাকতে। ঠিক আছে, কিন্তু বছরের রেজাল্টের দিকে যখন দেখছি তখন দেখা যাচ্ছে 2023-এ এই কোম্পানি সেল হয়েছিল 258 কোটি টাকা এবং 2024-এ এটা বেড়ে দাঁড়ায় 271 কোটি টাকা। আর প্রফিট 2023-এ হয়েছিল সারা বছরে 33 কোটি টাকা এবং 2024-এ সেটা বেড়ে দাঁড়ায় 38 কোটি টাকা। মানে কোয়ার্টারে খারাপ হলেও বছরে তার প্রফিট কিন্তু সে বাড়িয়েছে, সেলও বাড়িয়েছে। প্রোমোটার স্টেক বন্ধুরা খুবই অল্প আছে এবং হাই রিস্ক একটা স্টক। তারা তাদের কোয়ার্টার অন কোয়ার্টার কিন্তু স্টেক বিক্রি করছে। তো সেই জায়গা থেকে দেখছি প্রোমোটার স্টেক আছে মাত্র 29.42%, এফআইআই স্টেক আছে 0.48%, ডিআইআই স্টেক আছে 2.73% এবং পাবলিকের কাছে আছে বন্ধুরা 67.36%। দেখো, একটা কথা বলি, ইনস্টিটিউশনাল ইনভেস্টাররাও এখানে খুব একটা বেশি পরিমাণে নেই, যেটা থাকার কথাও না, কারণ স্মল ক্যাপ কোম্পানি থেকে এইসব ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা, মানে ফরেন ইনভেস্টার হোক, ডোমেস্টিক ইনভেস্টার হোক, তারা কিন্তু দূরে থাকে। ঠিক আছে, তো তাদের উপস্থিত খুব একটা নেই, প্লাস হচ্ছে প্রোমোটার স্টেকও খুব একটা নেই, পাবলিকের স্টেক বেশি। তো এই কোম্পানিটা কিন্তু খুবই ভোলাটাইল হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি পুরো ওয়াচ লিস্টে অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারো, বাট যেহেতু একটা গ্রিন সেক্টরের সাথে যুক্ত, উইন্ড এনার্জির সাথে যুক্ত, ঠিক আছে, উইন্ড এনার্জির সাথে সুজলন আছে, তারপরে আইনক্স উইন্ড এনার্জি আছে, তো সেই সবের পাশাপাশি আমার মনে হয়েছে যে এই কোম্পানিটাও রাখা যেতে পারে। এটা আমার পার্সোনাল একটা মত। যে কটা কোম্পানি নিয়ে আমি বন্ধুরা আলোচনা করলাম, সেই কোম্পানিগুলো সম্পূর্ণ আমার নিজস্ব বাছাই করা স্টক। ঠিক আছে, কোনো রকম কোনো সেল পারচেসের রেকমেন্ডেশন নয়। যদি তোমাদের মনে হয় যে কোম্পানিগুলো ভবিষ্যতে মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে, তাহলে ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারো। আর ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আমি বলবো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু পরামর্শ অবশ্যই করবে। ঠিক আছে, কারণ এইসব স্টকগুলো যেহেতু মাইক্রো ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানি, প্রচন্ড পরিমাণে কিন্তু ভোলাটাইল হয়। মানে বড় বড় যে কোম্পানিগুলো আছে লাইক রিলায়েন্স, ঠিক আছে, তারপরে হচ্ছে আদানি, এইসব কোম্পানিগুলো যখন 2-3% করে পড়ে না, এই কোম্পানিগুলো কিন্তু প্রায় 35-50% পর্যন্ত কিন্তু ক্র্যাশ হয়ে যায়। ঠিক আছে, তো সেই রকম যদি সাহস এবং দম থাকে, অতটা ক্র্যাশ নেওয়ার ক্ষমতা থাকে, তাহলেই এইসব স্পিনি স্টকগুলোতে কিন্তু ইনভেস্টমেন্ট করো। আদারওয়াইজ দূরে থাকো। ভালো আরো অনেক হাজার হাজার কোম্পানি আছে মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য, আমার অনেক ভিডিও আছে, সেই সব স্টকগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারো। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা এই 5টা স্টকের মধ্যে কেউ ইনভেস্টমেন্ট করে রেখেছো কিনা সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।